কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন, রাজধানীতে পুলিশের নিরাপত্তা জোরদার। চায়নায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান, রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে কুয়ালালামপুর। এবং অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন লিওনেল মেসি। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুমনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর দেশের 6 জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী। চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক খুন ও জঙ্গল সলিমপুরের ঘটনা সহ সার্বিক পরিস্থিতিতে সেখানে মাঠে নেমেছেন সেনা সদস্যরা। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, 30 জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। গাজীপুরেও শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টহল দেবে সেনাবাহিনী। এছাড়া ঢাকা, গোপালগঞ্জ ও ফরিদপুরকেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী 30 তারিখ পর্যন্ত পুরো চট্টগ্রাম জেলায় বাংলাদেশ সেনাবাহিনী টিম তাদের কার্যক্রম তারা মাঠে থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। বিভিন্ন জেলায় এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্ট করেছেন, তারা এখানে থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যাতে বিঘ্ন না ঘটায় সেজন্য ওনারা কাজ করবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার দুপুরের পর থেকেই রাজধানীর প্রবেশ পথ সহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। নিরাপত্তার স্বার্থে যানবাহন ও পথচারী থামিয়ে জিজ্ঞাসাবাদ, এমনকি তল্লাশি করছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে 200টিরও বেশি স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হবে। এদিকে চলতি মাসের শুরু থেকে 20 জুন পর্যন্ত রাজনৈতিক মামলায় 82 জন এবং ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে 28 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তাদের সব কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ সময় সংগঠনটির নেতারা অভিযোগ করেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ এ দলের সব কর্মসূচি প্রতিহত করতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলে অঙ্গীকার করেন তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কিছু কুচক্রী মহল এবং সেই আওয়ামী লীগের দোসররা এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। এই বাংলাদেশে তোমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, সুতরাং তোমরা রাজনীতি করতে পারবে না। নাগরিকত্ব যদি রাখতে চাও তাহলে এই বাংলাদেশের সাধারণ মানুষের অনুশাসন মেনে, ম্যান্ডেট মেনে যারা নির্বাচিত করেছে সরকারকে, তাদের পক্ষেই কাজ করতে হবে। গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে আজ রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একথা জানিয়েছেন। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ চুল পরিমাণও ছাড় দেবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের স্মরণে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, পররাষ্ট্র নীতিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সরকারকেও আমরা দাবি জানিয়েছি, আমাদের সরকারে ছিল না বিএনপি, তখন রাজনৈতিক দল, তিনি 1 নম্বর আসামি ছিল। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় ঐক্য আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছি। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। মালয়েশিয়া সফর শেষে চায়না গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত 11:05 দালিয়ান ঝুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এখানে 2 দিন অবস্থান করবেন তিনি। দালিয়ানের পর চায়নার রাজধানী বেইজিং যাবেন তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি শুরু হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্সের বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চায়নার দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী 26 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটিতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফরের কেন্দ্রবিন্দুতেই ছিল 2 দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদারা পুত্রা ভবনে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। এরপর শুরু হয় 2 প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়ম কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা আমাদের 2 দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তাদের অবদান উভয় দেশের জন্য অর্থনীতি ও সমাজের জন্য উপকারী। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। 2 নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় করেছি। আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করার জন্য আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নিজের বক্তব্যে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে কাজ করতে হবে। 2 দেশেই এই শরণার্থীরা আছে। 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসিয়ানে মিয়ানমারের সঙ্গে আলোচনা হতে পারে। এরপর রাষ্ট্রীয় ভোজসভা ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের পর 5 দিনের সফরে চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার শ্রমবাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়াতে হবে যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই সংকট সমাধানে তারা কাজ করতে চান। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হ্যাট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল পেয়েছেন মেসি। বিশ্বকাপে 18তম গোল করার মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের মুকুট পড়েছেন এলএম10। শক্তিমত্তা বিবেচনায় চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়াই ছিল আর্জেন্টিনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। অথচ সেই দলটাকেই অনেকটা নির্বিঘ্নে হারিয়ে মাঠ ভরা দর্শকের অভিবাদন নিয়ে টানেতে ফিরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইউরোপীয় দলটার বিপক্ষে 2-0 গোলের জয় রাউন্ড অফ 32 নিশ্চিত করল মেসির দল। অথচ ম্যাচের শুরুর গল্পটা ছিল উল্টো। অস্ট্রিয়াকে শুরু থেকেই চাপে রাখার লক্ষ্য ছিল আর্জেন্টিনার। সেই মোতাবেক ম্যাচের 6 মিনিটেই বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন লাউতারো মার্টিনেস। কিন্তু একই সাথে দুজন অস্ট্রিয়ান ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে পড়েন লাউতারো। শুরুতে ফাউল না দিলেও পরবর্তীতে ভিএআর চেক করেন রেফারি। সিদ্ধান্ত যায় আর্জেন্টিনার পক্ষে। পেনাল্টি পায় আকাশি সাদারা। স্পট কিক থেকে গোল করেই সর্বোচ্চ গোল স্কোরার হচ্ছেন লিওনেল মেসি। এই যখন সকলের ধারণা, তখন মেসির মাটি কামড়ানো বাঁদিকের স্পট কিকটা বেরিয়ে গেল গোলের বাইরে দিয়ে। এতেও অবশ্য হলো একটা রেকর্ড। বিশ্বকাপে 3 নম্বর পেনাল্টি মিস করে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির। ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে মেসি এসেছেন এই পর্যায়ে। হারের বৃত্ত থেকে বেরিয়ে পড়েছেন বিশ্বসেরার মুকুট। এমন একজন চরিত্র দ্রুত জ্বলে উঠবেন স্বমহিমায়, সেই বিশ্বাসে তখন বুথ মাঠ ভর্তি দর্শক। সমর্থকদের বিশ্বাসটা এবারও রেখেছেন এলএম10। ম্যাচের 38তম মিনিটে ফাকুন্দো মেদিনার পাসে গোলের ডান দিকে মাটি কামড়ানো শট নেন মেসি। এতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড। এই মঞ্চে 17তম গোল করে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যান রোজারিওর লিওনেল মেসি। গোল খাওয়ার পর সেটা শোধ দেওয়ার জন্য গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করে অস্ট্রিয়া, কিন্তু কাজের কাজ হয়নি তেমন একটা। মজবুত মিডফিল্ড এবং জমাট রক্ষণ ভেদ করে প্রথমার্ধে আর্জেন্টিনার গোলে একটাও শট নিতে পারেনি অস্ট্রিয়ানরা। দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু গোলের ক্ষুধা খুব একটা দেখা যায়নি দুই দলের মধ্যে। তবে ম্যাচের সামান্য উত্তেজনা আসে 70তম মিনিটে। বিবাদে জড়ান দুই দলের দুই ডিফেন্ডার কনরাড লাইমার এবং ফাকুন্দো মেদিনা। দুজনই পান হলুদ কার্ড। 1-0 গোলে শেষ হবে ম্যাচ। এই যখন ধারণা, তখন আবার আবির্ভাব ছোট্ট জাদুকরের। যোগ করা 5 মিনিটের শেষ মিনিটে আরও একটা গোল করেন মেসি। এই গোলে বিশ্বকাপে তার গোল সংখ্যা হয়েছে 18। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে 28 জুন সকাল 8টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তারা। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য মতে রাত 9:28:54 এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তি স্থল নারায়ণগঞ্জ, তবে ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে এর মাত্রা ছিল 4.4 এবং কেন্দ্রস্থল নরসিংদী জেলার ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। অর্থনীতি স্থিতিশীল রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এবারের বাজেট, এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছালে প্রবৃদ্ধি বা উন্নয়নের প্রকৃত অর্থ থাকে না। সোমবার রাজধানীতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি, অস্বাভাবিক বৈশ্বিক পরিস্থিতি এবং মানুষের উচ্চ প্রত্যাশার বাস্তবতায় এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, দেশের সৃজনশীল খাতকে অর্থনীতির মূল ধারায় আনতে ক্রিয়েটিভ ইকোনমির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এর মাধ্যমে সংস্কৃতি, মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। রাজধানীর পূর্বাঞ্চলে একটি বৃহৎ সাংস্কৃতিক থিয়েটার নির্মাণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।
যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি, বিশেষ করে এই আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না। আমরা পুরনো মডেল থেকে বেরিয়ে আসছি কমপ্লিট, একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, আমরা বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী 30 জুন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ তারিখ ঘোষণা করে। এর আগে গত 14 মে উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। মামলায় ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর তার বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে দাবি করে তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। যেহেতু এটা রায়ের অপেক্ষমান, আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। সকালের বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সকালের বুলেটিনে। ভারতের লখনৌয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডটি এসি শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আবাসিক ভবনটি বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। সোমবার বিকেলে আলীগঞ্জ এলাকার 3তলা ভবনটিতে আগুন লাগে, এতে অন্তত 15 জনের মৃত্যু হয়। আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছে দলটির বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বরখাস্ত করা হয়েছে। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন। সে বৈঠকে ছিলেন তৃণমূলের 60 জন বিধায়ক। এছাড়া কলকাতার প্রায় 70 জন সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানে তৃণমূলের নতুন কমিটির ঘোষণা আসে। বৈঠকে বলা হয়, তৃণমূলের 20 নম্বর ধারায় প্রতি 3 বছর পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা থাকলেও 2022 সালের পর তা মানা হয়নি। তাই পুরনো কমিটি ভেঙে দেওয়ার কথা জানান বিদ্রোহীরা। নতুন কমিটিতে অরূপ বিশ্বাস ছাড়াও তৃণমূলের আরও 2 বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষকে রাখা হয়েছে। নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের সামনে এক ভাষণে ঘোষণা দেন তিনি। পাশাপাশি ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকেও পদত্যাগ করছেন স্টারমার। তবে দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন বলেও জানান। 2024 সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে আসেন স্টারমার। গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে ব্রিটেনের রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকে। শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন তিনি। ভাষণে স্টারমার বলেন, সোমবার তিনি রাজা চার্লসের সঙ্গে পদত্যাগের বিষয়ে কথা বলেন। সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তরের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবে বলেও জানান বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।